আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 29। বাজে কথা রাখুন, আর দয়া করে নিজের কাজ করুন। আনিয়া রেগে যাচ্ছে দেখে প্রহেল আর কথা বাড়ায় না। দেখা গেল মহারানী ভিক্টোরিয়া রেগে মেগে বোম হয়ে যাচ্ছে। রিহান সাগর এই দুদিন যা তা অবস্থা, অফিস, প্রহেলের অ্যাক্সিডেন্টের পিছনে থাকা লোককে খুঁজা, সব মিলিয়ে নাকানি চুপানি খাবার জোগাড়। রাত 11:30। রিহান সাগর গার্ডেনে বসে কফি খাচ্ছে ও নানান বিষয় আলোচনা করছে। তাদের মূল টপিক হচ্ছে রিহান গার্লফ্রেন্ড নীলি। তাদের 3 বছরের সম্পর্ক, না হলে হঠাৎ করে কেন রিহান ব্রেকআপ করছে। তবে এটা ভেবেও খুশি লাগছে, শেষমেশ তার মতো তো সিঙ্গেল লাইফ ডিল করবে। হ্যাঁ, রিহান সিরিয়াস ও গম্ভীর হয়ে থাকা মুখোপাধ্যায় পর্যবেক্ষণ করে প্রশ্ন করে, প্রেমে পড়লে ঝগড়া হবে, ইটস নর্মাল রিউ বেবি। তবে তোমাদের ব্রেকআপ হয়েছে শুনে খুশি হলাম। রিহান অবাক হয়ে তাকিয়ে আছে। এই মুরগির বাপ বলে কি এতক্ষণ ধরে তাকে সান্ত্বনা পানি শুনিয়ে এখন পোল্টি খাচ্ছে। কপাল কুঁচকে প্রশ্ন করলো, তুই খুশি হচ্ছিস নাকি কষ্ট পাচ্ছিস? তেমনই না রিহু বেবি, প্রথমে একটু একটু কষ্ট হয়েছে, এখন নেই। তুমি চাইলে কান্না করতে পারো, আমি কাউকে বলবো না। রিয়ান রেগে তাকায়, আজ তাকে নিয়ে সবাই মজা করছে কেন? আজব, সে দুঃখিত প্রকাশ করে তো এরা এত ইমোশনাল সহবাস করিয়ে দিচ্ছে। কথাটা ভাবতেই মেজাজ খিটখিটে হয়ে গেছে। সাগরকে দিকে তাকিয়ে একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়েই পাত্তা না দিয়ে কফির মুখে চুমুক দেয়। মশা তাড়ানোর মতো ভান করে সুর ধরে, প্রথম প্রথম প্রেম পড়লে মিষ্টি মিষ্টি কথা, 2 দিন না যাইতেই মনে লাগে ব্যথা, যারে তুই ভাই ভালোবাইসা বুকে দিবি ঠাই, পরে ব্যাটার কাইরা পাইয়া সেও তো নাই। অন্যটার দেইখা যখন তুমি প্রেম করবা, মনের ভিতর কষ্ট পাইয়া পাগল হইয়া ঘুরবা, বন্ধ লইবা মজা করবা, পীড়িত এত সোজা, সিঙ্গেল আছো ভালো আছো, ওই ওরা একটু বুঝা। গান শেষ হতেই ফিক করে হেসে উঠে সাগর। রিহান আর বুঝতে বাকি নেই যে এই মুরগির বাপ তাকে টিটকারি মেরে গান শুনিয়েছে। কিরমির করে উঠে কণ্ঠেই বলে, যাওরা মুরগির বাপ, তুই সমস্যা কি বাপ? আমার সাথে শুবি নাকি সহবাস করবি? রিহানের তেতে উঠে, কথায় হাসি পেলেও পর মুহূর্তে বসা থেকে উঠে দৌড়ে মারে। উচ্চস্বর চেঁচিয়ে বলে, নাউজুবিল্লা নাউজুবিল্লা রিউ বেবি, শেষ পর্যন্ত তুমি আমাকে সহবাসের অফার দিলে, এই দুঃখ আমি কোথায় রাখবো স্বামী? বলেই নাটকীয় ভঙ্গিতেই কোমর দুলিয়ে উঠে। স্বামী নামটা মনে পড়তেই তাৎক্ষণিক কপট করে তাকায় রিহন। স্বামী এই নামটা কোথায় যেন শুনেছি, কিছুক্ষণ পর মনে পড়তেই হেই হেই করে উঠে। এটা কি ওই স্বামী, ম্যামের কাজিন স্বামী? ও, নয়তো মেয়ের কপাল পুড়ল অকালেই। কপাল শেষ পর্যন্ত কিনা এই মুরগির বাপ ওই পাগলের গরাদের নামটা লিখনোর অবস্থা করছে। হাই! চারপাশ অন্ধকার ছড়িয়ে পড়েছে, শহর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে জোনাকি পোকার ডাক ভেসে আসছে। নাজমা বেগম খাবার টেবিলে পরিষ্কার করছে, আর রফিকের উদ্দেশ্যে প্রশ্ন বাণী শুরল, ছেলেটা এত অসুস্থ, গিয়ে তো পারতে ছেলেটাকে নিয়ে আসতে। রফিক সাহেব চশমার ফাঁক দিয়ে চোরাচোখে স্ত্রীকে তাকিয়ে উত্তর দিল, ওহ, হতচ্ছাড়া বেয়াদব ছেলেকে আমি গিয়ে আনবো? রফিক সাহেবের কথাটা ঠিক পছন্দ হলো না নাজমা বেগমের। পাশের বাটিতেই রাখা তরকারি চামচ দেখিয়ে বলে, খবরদার আমার সোনার টুকরো জামাইকে নিয়ে বাজে কথা বলবে না। সে না আসতে তুমি কি জোর করে নিয়ে আসতে পারতে? কি জানি মেয়েটা একা হাতে কতটুকু পার করছে। রফিক সাহেব গম্ভীর হয়ে বলল, সে কেন যেতে পড়ে ওই ছেলেকে আনতে যাবে? তার কি ইগো নেই নাকি? রাত যত গভীর হচ্ছে, গভীর মতো হচ্ছে, তত্ত্ব যেন শহরে জুড়ে নিস্তব্ধতা বয়ে চলছে। এতক্ষণে পরিচিত আকাশটা হঠাৎই গুরুর গুরুম করছে, মেঘ ডেকে উঠেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। বলতে বলতেই ঝিরঝির করে ফোঁটা পড়ছে। অ্যানিয়া নিচ থেকে এসে ওয়াশরুমে চলে যায়। টুহেল বিছানায় শুয়ে সেদিকে তাকিয়ে আছে। তার তাকানোর মাঝে আনিয়া খট করে দরজা খুলে বেরিয়ে আসে। তাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে এক নজর তাকায় প্রহেলকে ঘোলা লাগা দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঢুক গিলে হাতে রাখা ভেজা টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমে এসে একটু একটু করে বিছানার দিকে গিয়ে যায়। ঠান্ডা হয়ে আসা শরীরটা ব্ল্যাঙ্কেটের ভিতর দিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। প্রহেল সেই এখনো ঘোর লাগা দৃশ্যে তাকিয়ে আছে। একটু একটু করে আনিয়ার দিকে ঘেঁষে পিছন থেকে আনিয়াকে পেটের উপর হাত রাখে। পুরো শরীর কারেন্টে বয়ে যায়। রুহেল নিজের মুখ আনিয়ার ঘাড়ে ডুবিয়ে দেয়। গরম নিঃশ্বাসে অচিরেই পড়ছে, কেঁপে কেঁপে উঠছে আনিয়া। তার বুকের ধুকভুকানি
ক্রমাগত বেড়েই চলেছে। প্রহেল হয়তো তার ছোট্ট ফ্লাওয়ারের শরীরের অস্বাভাবিক কাঁপুনি অনুভব করলো। নিজের সাথে আনিয়াকে আরও চেপে ধরলো। আনিয়া ছটফট করছে। প্রহেল অসুস্থতা, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু এই লোকটা তাকে ঠিক থাকতে দিচ্ছে না। প্রহেল আনিয়াকে মুচড়ামুচড়ি করতে দেখে আনিয়াকে নিচে ফেলে নিজে উপরে উঠে পড়ে। আনিয়া দেখলো লোকটাকে উদ্দামের মতো লাগছে। প্রহেল আনিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট বিছিয়ে চোখে চোখ দিয়েই মাতাল করা ঘুরে আনিয়াকে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। হঠাৎ আক্রমণ থমকে যায় আনিয়া। প্রহেলের অবাধ্য হাতের বিবচরণ বাড়ছে। প্রহেল ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। ফিসফিস করে স্লো ভয়েসে বলে, আজকে রাতটা আমাকে দিয়ে দে ছোট্ট ফ্লাওয়ার। এই 2 দিন অনেক আরাম করে ঘুমিয়েছ, আমাকে পুড়িয়েছ, আজ না হয় আমি তোমাকে পুড়ালাম আমার দহনে। বলেই আনিয়ার জামার চেন খুলে ফেলে। ধীরে ধীরে ডুব দেয় নিজের প্রিয়সীর মাঝে। গুংড়িয়ে উঠে আনিয়া। সুকুমায় ব্যথায় তুত্তুর শব্দ প্রহেলের কানে বাজতেই আরো উত্তেজিত হয়ে উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়ে গিয়ে গলা থেকে বুকের কাছে নামতে থাকে। বুকে চাপ প্রয়োগ করতেই প্রহেল তাকায়, তবে এর চাহনিতে কাম্য শুধু ছেড়ে দেবার ইচ্ছে নেই। প্রহেল আনিয়ার বুকের নরম অংশ কামড়ে ধরে। আনিয়ার চোখ সূক্ষ্ম জল গড়িয়ে পড়ছে। একটা সময় নিজেও মেতে উঠছে ভালোবাসার উত্তলে। এই ভালোবাসা সে স্বেচ্ছায় গ্রহণ করছে। প্রহেল নিচের দিকে নেমে আনিয়াকে মোহনীয় কণ্ঠে জিজ্ঞেস করে, ছোট্ট ফ্লাওয়ার, ব্যথা পাচ্ছ? না। সত্যিই ব্যথা পাচ্ছ না? আনিয়া নিশ্চুপ। তা দেখে প্রহেল নিচে ছোট জামাই ভিতরে নিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার, আর একটু জোরে দেই শোনা। এই না, ব্যথা পাবো। প্রহেল মুখে হাসি এনে পেটে চুমু খেতে বলে, প্লিজ জান, আর একটু গতি বাড়াবো দেই, ফিরে আসবে ভালো। আনিয়া কিছু বলে না। সে জানে এই লোকটাকে ব্যথা ছাড়া কিছুই করতে পারে না। আনিয়া চোখ বন্ধ করে আছে। তাদেরকে প্রহেল আবারও বলে, জান, তোমার ছোট জামাই জিজ্ঞেস করছে তুমি কি মজা পাচ্ছ? আনিয়া তাৎক্ষণিক চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে উত্তর দেয়, হ ছোট জামাই হ। এখানেই শেষ পর্ব 29।